হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন থেকে আজকে আমার এটা 6 নাম্বার ভিডিও। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি ছিল? দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 1961। 1956 থেকে 1961 সাল পর্যন্ত ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 1956। ওকে, এবং এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা মহালানাবিস মডেলের উপর প্রতিষ্ঠিত। প্রথম পঞ্চবার্ষিকী যেমন হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, ঠিক একই রকমভাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল মহালানাবিস মডেলের উপর প্রতিষ্ঠিত এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারী শিল্পের উপর জোর দিয়েছিল। এই কোশ্চেনটা বহুবার এসছে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল? ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল এবং এটা মহালানাবিস মডেলের উপর প্রতিষ্ঠিত। নেক্সট, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কোন সালে গঠিত হয়? এটা গঠিত হয়েছিল 1927 সালে গঠিত হয়েছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি হলো এর হেডকোয়ার্টার। নেক্সট, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন? 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন? দেখো, এটা হলো অরুণাচল প্রদেশ দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার দিক থেকে। যদি বলা হয় প্রথম সর্বনিম্ন কোন রাজ্যের সাক্ষরতার হার সবথেকে কম, সেক্ষেত্রে হবে বিহার প্রথম, 2 নম্বরে হচ্ছে অরুণাচল প্রদেশ, 3 নম্বরে হচ্ছে রাজস্থান, 4 নম্বরে হচ্ছে ঝাড়খণ্ড। আর সাক্ষরতার হার সবথেকে বেশি কোন রাজ্যে? সেক্ষেত্রে হবে কেরালা, 2 নম্বরে হলো মিজোরাম, 3 নম্বরে হলো ত্রিপুরা, 4 নম্বরে হলো গোয়া। সবথেকে বেশি সাক্ষরতার হার কেরালা, 2 নম্বরে হচ্ছে মিজোরাম, 3 নম্বরে ত্রিপুরা, 4 নম্বরে গোয়া। নেক্সট, কোনটি মূল ভারতীয় সংবিধানের অংশ ছিল না? ভারতীয় সংবিধানের যে মূল সংবিধান, ভারতের যে মূল সংবিধান, সেই সংবিধানের অংশ ছিল না নিম্নের কোনটি? এটা হলো মৌলিক কর্তব্য কিন্তু মূল সংবিধানে ছিল না। রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, এটা মূল সংবিধানে ছিল। মৌলিক অধিকার ছিল, জরুরি বিধান ছিল। যেটা ছিল না সেটা হলো মৌলিক কর্তব্য, কারণ মৌলিক কর্তব্যকে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল এবং এটা চালু কত সালে হয়েছিল? যদি বলা হয় মৌলিক কর্তব্য লাগু কবে হয়েছিল, সেক্ষেত্রে হবে 1977 সালের 3 জানুয়ারি থেকে এটা লাগু হয়েছিল বা চালু হয়েছিল এই মৌলিক কর্তব্য। মূল সংবিধানে কতগুলো আর্টিকেল ছিল? মূল সংবিধানে ছিল 395টি আর্টিকেল, 22টি পার্ট এবং 8টি শিডিউল অর্থাৎ তালিকা, 8টি শিডিউল বা তালিকা, 22টি পার্ট বা অংশ এবং 395টি আর্টিকেল ছিল ভারতের মূল সংবিধানে। নেক্সট, নিম্নের কোনটি ভারতে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করার অথরিটি আছে? নিম্নের কোনটির ভারতে যে ক্ষুদ্র ঋণ সেটা নিয়ন্ত্রণ করার অথরিটি আছে? এটা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অথরিটি আছে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। কোন কমিটির সুপারিশে যদি বলা হয়, সেক্ষেত্রে হবে হিল্টন ইয়ং কমিশন সুপারিশে। হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে 1935 সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। আরবিআইয়ের যে জাতীয়করণ সেটা কত সালে হয়েছিল? সেক্ষেত্রে হবে 1949 সালের জাতীয়করণ হয়েছিল আরবিআইয়ের। বর্তমানে আরবিআইয়ের গভর্নর কে আছেন? সেক্ষেত্রে হবে শক্তিকান্ত দাস। কততম? 25তম। বর্তমানে আরবিআইয়ের গভর্নর আছেন শক্তিকান্ত দাস, তিনি হলেন 25তম গভর্নর। এছাড়া আরবিআইয়ের যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? মুম্বাই। প্রথমে আরবিআইয়ের সদর দপ্তর কোথায় ছিল? কলকাতায়। এবং 1937 সালে আরবিআইয়ের সদর দপ্তর অর্থাৎ কলকাতা থেকে স্থানান্তরিত করে মুম্বাই করা হয়। কত সালে? 1937 সালে। আরবিআইয়ের যে প্রতীক সেটা কি আছে? আরবিআইয়ের প্রতীক হচ্ছে বাঘ ও তালগাছ হলো আরবিআইয়ের প্রতীক। ওকে, যদি বলা হয় আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর, সেক্ষেত্রে হবে সি ডি দেশমুখ।
ডি দেশমুখ। সি ডি দেশমুখ হলেন ভারতীয় গভর্নর, প্রথম ভারতীয় গভর্নর আরবিআইয়ের। আর যদি বলা হয় প্রথম, শুধু যদি বলা হয় যে আরবিআইয়ের প্রথম গভর্নর, সেক্ষেত্রে হবে অসবর্ন স্মিথ হলেন প্রথম গভর্নর। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্ট কবে উদ্বোধন করা হয়? ভারতের যে সুপ্রিম কোর্ট সেটা কবে উদ্বোধন করা হয়? এটা করা হয়েছে 1950 সালের 28শে জানুয়ারি। 1950 সালের 28শে জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট উদ্বোধন করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন? DY চন্দ্রচূড়। ওকে, তিনি কততম? সেক্ষেত্রে হবে 50তম। 50তম ভারতের প্রধান বিচারপতি হলেন DY চন্দ্রচূড়। ওকে, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রথম বিচারপতি ছিলেন H.J. কানায়া হলেন সুপ্রিম কোর্টের ভারতের প্রথম বিচারপতি। নেক্সট, নিম্নের কে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন? নিম্নের কে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন? তিনি হলেন বৃহদাত হলেন মৌর্য বংশের শেষ রাজা। মৌর্য বংশের প্রথম রাজা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। দ্বিতীয় রাজা হলেন বিন্দুসার, অর্থাৎ চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার। বিন্দুসারের পুত্র হলেন অশোক। তারপর বিন্দুসারের পরে সিংহাসনে কে বসেছিলেন? অশোক। এবং আরেকটা প্রশ্ন যেটা হয় যে অশোকের পর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে কে বসেছিলেন? সেক্ষেত্রে হবে দশরথ। অশোকের পর মৌর্য সাম্রাজ্যের রাজা কে ছিলেন? সেক্ষেত্রে হবে দশরথ। মৌর্য বংশের শেষ রাজা বৃহদত্ত। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল স্থিতিশীলতার সাথে বৃদ্ধি, অর্থাৎ গ্রোথ উইথ স্টেবিলিটি? দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল যে স্থিতিশীলতার সাথে বৃদ্ধি? এটা হলো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো 1969 থেকে 1974 সাল পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। এছাড়া অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো 1992 থেকে 1997 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো 1951 থেকে 1956। দ্বিতীয় হলো 1956 থেকে 1961 পর্যন্ত। নেক্সট, নিম্নের কোন লোকনৃত্যটি জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত? নিম্নের কোন লোকনৃত্যটি জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত? দেখো, কুদ যে লোকনৃত্য সেটা কিন্তু জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত। এছাড়া হোজাগিরি যে লোকনৃত্য সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সেক্ষেত্রে হবে ত্রিপুরার সাথে সম্পর্কিত হোজাগিরি লোকনৃত্য। ওকে, নেক্সট, সেক্রেনি নাগাল্যান্ডের একটি প্রধান উৎসব ড্যাশ দিন পালিত হয় এবং যা পবিত্রতা ও শুদ্ধতার সাথে সম্পর্কিত? সেক্রেনি যে উৎসব নাগাল্যান্ডের প্রধান উৎসব সেটা পবিত্রতা ও শুদ্ধতার সাথে সম্পর্কিত। তো এখানে বলা হচ্ছে এটা কত দিন ধরে পালিত হয়? এটা পালিত হয় 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট, মধ্য ভারতে বস্তার বিদ্রোহ শুরু হয়। মধ্য ভারতে বস্তার যে বিদ্রোহ সেটা কত সালে শুরু হয়? এটা শুরু হয়েছিল 1910 সালে শুরু হয়েছিল বস্তার বিদ্রোহ, অপশন সি রাইট অ্যান্সার। নিচের কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ? নিচের কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ? দেখো, ভূমিকম্প তরঙ্গ হলো পি ওয়েভস। পি তরঙ্গ হলো ভূমিকম্প তরঙ্গ, অপশন ডি রাইট অ্যান্সার। খাদ্য রান্নায় ব্যবহৃত শক্তিটি শনাক্ত করো। খাদ্য রান্নায় ব্যবহৃত যে শক্তি সেটা শনাক্ত করতে বলেছিল। এটা হলো যে রাসায়নিক শক্তি হলো খাদ্য রান্নায় ব্যবহৃত শক্তি। নেক্সট, 1956 শিল্পনীতি রেজলিউশন অনুসারে শিল্পগুলোকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল? 1956 যে শিল্পনীতি রেজলিউশন, সেই রেজলিউশন অনুসারে শিল্পগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল? এটা করা হয়েছিল 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল, অপশন বি রাইট অ্যান্সার। 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। নেক্সট, সোনাল মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? সোনাল মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। সোনাল মানসিং ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। 2011 সালে জনগণনা অনুসারে ভারতে পুরুষদের মধ্যে যে সাক্ষরতার হার সেটা কত ছিল? 2011 সালে যে জনগণনা, সেই জনগণনা অনুসারে ভারতে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার কত ছিল? দেখো, পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ছিল 82.14%। 82.14% ছিল পুরুষদের মধ্যে সাক্ষরতার হার। যদি বলা হয় 2011 সালে যে জনগণনা, সেই জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল? সেক্ষেত্রে হবে 74.04%। পুরুষদের ক্ষেত্রে বললাম 82.14%।
এবং মহিলাদের সাক্ষরতার হার ছিল 65.46%। 65.46 ছিল মহিলাদের সাক্ষরতার হার। ওকে, 2011 সালে যে জনগণনা সেটা ছিল স্বাধীন ভারতের সপ্তম জনগণনা, স্বাধীন ভারতের সপ্তম জনগণনা। আর যদি বলা হয় ওভারঅল যে সেন্সাস সেটা কততম, সেক্ষেত্রে হবে 15তম জনগণনা আর স্বাধীন ভারতের সপ্তম জনগণনা। নেক্সট, ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য হলো যে সেন্ট্রিফুগাল ফর্ম অফ ফেডারেলিজম, অর্থাৎ যেখানে কেন্দ্র রাজ্যগুলির চেয়ে অধিক শক্তিশালী, কেন্দ্র রাজ্যগুলির চেয়ে অধিক শক্তিশালী। এটা কোন দেশের মডেল থেকে নেওয়া হয়েছে, এটা কোন দেশের মডেল থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে কানাডা মডেল, কানাডা দেশের মডেল থেকে নেওয়া হয়েছে। অপশন বি রাইট অ্যান্সার। পুরুষ দলের জন্য মাটি থেকে ভলিবল, যে ভলিবল নেটের উচ্চতা কত হয় পুরুষ দলের ক্ষেত্রে, সেক্ষেত্রে হবে 2.53 মিটার, 2.53 মিটার হয় ভলিবল নেটের উচ্চতা মাটি থেকে। নেক্সট, ভোপাল হ্রদ এক সময়ের অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ, এটি কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল? ভোপাল হ্রদ এক সময়ের অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ, তো এটি কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল? এটি হয়েছিল 11তম শতাব্দী, অর্থাৎ একাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। অপশন এ রাইট অ্যান্সার। নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? দেখো, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে, জিন থাকে, ডিঅক্সিরাইবো নিউক্লিয়াসের অর্থাৎ ডিএনএ এটাও থাকে। তাহলে যেটা থাকে না সেটা হলো ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল কিন্তু নিউক্লিয়াসে থাকে না। অপশন বি রাইট অ্যান্সার। ব্রিটিশদের দ্বারা পাশ করা নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটিতে ভারতীয়দের কাছে অস্ত্র রাখার অনুমতি ছিল না? ব্রিটিশদের দ্বারা পাশ করা নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটিতে ভারতীয়দের কাছে অস্ত্র রাখার অনুমতি ছিল না? এটা হলো অস্ত্র আইন 1878, অস্ত্র আইন 1878। এই আইন অনুসারে মানে ভারতীয়দের কাছে অস্ত্র রাখার অনুমতি ছিল না। ভারতীয়রা যদি অস্ত্র রাখতো সেক্ষেত্রে ব্রিটিশদের কাছে পারমিশন নিয়ে রাখতে হতো। ওকে, তাহলে এই অস্ত্র আইন 1878। এটা কোন ভাইসরয়ের সময়ে এই আইন পাস হয়? এটা হলো লর্ড লিটন, লর্ড লিটনের সময়ে এই আইন পাস হয়, লর্ড লিটন। ওকে, নেক্সট, সবুজ বিপ্লবের উদ্ভব হয়েছিল, সবুজ বিপ্লবের উদ্ভব হয়েছিল কোন দেশে? দেখো, সবুজ বিপ্লবের উদ্ভব হয়েছিল মেক্সিকো। অপশন সি রাইট অ্যান্সার। মেক্সিকোতে সবুজ বিপ্লবের উদ্ভব হয়েছিল প্রথম। আন্তর্জাতিক ক্ষেত্রে সবুজ বিপ্লবের যে জনক তিনি হলেন নরম্যান বোরলগ, নরম্যান বোরলগ হলেন আন্তর্জাতিক ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক। যদি বলা হয় ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, সেক্ষেত্রে হবে এম.এস. স্বামীনাথন, এম.এস. স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। তৃতীয় পরিকল্পনা শেষে অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়, কিংবা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে, কিংবা বলা হতে পারে যে 1960-এর দশকে। কোন দশকে? 1960-এর দশকে সবুজ বিপ্লব শুরু হয়। এর দ্বারা কিছু খাদ্য, এই সবুজ বিপ্লবের দ্বারা কী হয়েছিল, খাদ্যশস্যের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যেমন ধান, গম এগুলো আরও ছিল। উন্নত যন্ত্র, প্রযুক্তি এবং উচ্চ ফলনশীল বীজের সরবরাহ, জলসেচ এবং সারের ব্যাপক ব্যবহারে এই উৎপাদন বেড়েছিল। ওকে, এবং এই যে সবুজ বিপ্লব কিন্তু ভারতের সব স্টেটে সমানভাবে প্রভাব পড়েনি। সবথেকে বেশি প্রভাব পড়েছিল পাঞ্জাব, 2 নম্বরে হলো হরিয়ানা, 3 নম্বরে হলো মহারাষ্ট্র, তামিলনাড়ু। এই সব রাজ্যগুলিতে বেশি প্রভাব পড়েছিল সবুজ বিপ্লবের। ওকে, নেক্সট, ইডেন গার্ডেন ক্রিকেট মাঠ ভারতের কোন শহরে অবস্থিত? ইডেন গার্ডেন যে ক্রিকেট মাঠ সেটা ভারতের কোন শহরে অবস্থিত? এটা অবস্থিত কলকাতা, কলকাতায় অবস্থিত ইডেন গার্ডেন ক্রিকেট মাঠ। নিচের কোনটিতে সোডিয়াম রাখা হয়, অর্থাৎ সোডিয়ামকে কোনটিতে মানে সুরক্ষিত করে রাখা হয়? এটা হলো কেরোসিন, কেরোসিনের মধ্যে মানে কেরোসিনে সোডিয়ামকে রাখা হয়। ওকে, সোডিয়াম যার চিহ্ন হলো Na, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। সোডিয়ামের যে ল্যাটিন নাম, এটা অনেক সময় জিজ্ঞাসা করে যে সোডিয়ামের ল্যাটিন নাম কি। দেখো, সোডিয়ামের ল্যাটিন নাম হলো নাট্রিয়াম, নাট্রিয়াম হলো সোডিয়ামের ল্যাটিন নাম। ওকে, নেক্সট, নিম্নের কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে? নিম্নের কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। অপশন ডি রাইট আনসার। আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে বিচার বিভাগীয় ব্যবস্থা। নেক্সট, নিম্নের মধ্যে কে শুঙ্গ রাজবংশের প্রথম শাসক ছিলেন? শুঙ্গ রাজবংশের প্রথম শাসক কে ছিলেন? তিনি হলেন পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন শুঙ্গ বংশের প্রথম রাজা।
যদি বলা হয় শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন, সেক্ষেত্রে হবে দেবভূতি। দেবভূতি ছিলেন শুঙ্গ বংশের শেষ রাজা। ওকে, দেখো শুঙ্গ বংশের প্রথম রাজা কে ছিলেন, পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন মৌর্য সাম্রাজ্যের মৌর্য রাজাদের প্রধান সেনাপতি ছিলেন এবং তিনি বৃহদাতকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ছিলেন শুঙ্গ বংশের প্রথম রাজা। শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন দেবভূতি। ওকে, তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন থেকে আমার 6 নম্বর ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এ পর্যন্তই। ওকে, বাই।